পদ্মা সেতু দুর্নীতি পরিকল্পনার প্রমাণ পায়নি কানাডার আদালত, অভিযোগ থেকে খালাস এসএনসি লাভানির সাবেক ৩ কর্মকর্তা। বিচার তো দূরের কথা, ৫ বছরে উদ্ঘাটন হয়নি সাংবাদিক দম্পতি সাগররুনির হত্যা রহস্য, গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ সমাবেশ। বিজিএমইএ ভবন ভাঙতে আদালতের সময়সীমা শেষ হতে চললেও এখনও নিষ্ক্রিয় সংগঠনটি, বিশেষ ব্যবস্থার প্রস্তুতি রাজুকের। এবং হায়দ্রাবাদ টেস্টে ভারতের রানের পাহাড়ের নিচ থেকে বের হওয়ার চেষ্টায় বাংলাদেশ, তৃতীয় দিনের শুরুতেই 2 উইকেট হারিয়ে ঢুকছে টাইগাররা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদে এছাড়াও থাকছে নিয়মিত সাপ্তাহিক আয়োজন, আলোচিত খবর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি পরিকল্পনার বিশ্ব ব্যাংকের অভিযোগের কোনো প্রমাণ পায়নি কানাডার আদালত। তাই এই মামলার আসামি এসএনসি লাভালিনের সাবেক 3 কর্মকর্তাকে খালাস দিয়েছেন অন্টারিও সুপিরিয়র কোর্টের বিচারক। বিস্তারিত জানাচ্ছেন শামীমা নাসরিন। পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার পরিকল্পনা করছে কানাডার প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মীরা। 2010-11 সালে $5 কোটি এই ঘুষের অভিযোগ তোলে বিশ্বব্যাংক। প্রমাণ জোগাড়ে ফোনে আড়িপাতা তথ্য বা ওয়ার ট্যাপস ব্যবহারের অনুমতি চেয়ে 2011-তে 3টি আবেদন করে কানাডিয়ান পুলিশ আর সিএমপি। ওই সময়ে এ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। অভিযোগের তথ্য ভিত্তিক কোনো প্রমাণ আদালতে উপস্থাপনে ব্যর্থ হন কানাডার সরকারি পক্ষ। এই আদেশের ফলে মামলা থেকে রেহাই পেলেন এসএনসি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভুইয়া। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তোলে 2013 সালে $120 কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। পরে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ। শামীমা নাসরিন, আরটিভি। বিজিএমইএ ভবন ভাঙতে সর্বোচ্চ আদালতের বেঁধে দেয়া 90 দিন শেষ হতে চললেও এখনও নিষ্ক্রিয় সংগঠনটি। তাই আধুনিক ও বিশেষ ব্যবস্থায় ভবনটি ভাঙার প্রস্তুতি নিচ্ছে রাজুক। এদিকে 18 তলা ভবনের প্রায় অর্ধেক ফ্লোর কিনে নেওয়া মালিকরা অভিযোগ করেছেন, ভবন ভাঙা বা স্থানান্তরের বিষয়ে এখনও তাদের কিছু জানায়নি বিজিএমইএ কর্তৃপক্ষ। সেলিম মালিকের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন দে। 2011 সালে ইমারত নির্মাণ ও জলাধার আইন লঙ্ঘনের অভিযোগে হাতিরঝিলের বিস্ফোরা নামে পরিচিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ভবন ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে সংগঠনটি। গেল বছরের 8 নভেম্বর আপিল বিভাগ আবেদন খারিজ করে 90 দিনের মধ্যে নিজ খরচে ভবন ভাঙার নির্দেশ দেয়। বলা হয় এই সময়ের মধ্যে বিজিএমইএ ভবন না ভাঙলে রাজক ভাঙবে ভবন, তবে সেক্ষেত্রে খরচ দিতে হবে সংগঠনটিকেই। সর্বোচ্চ আদালতের রায় বিবেচনা করে ভবন স্থানান্তরে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ। রায়টা পাওয়ার পরে 90 দিনের মধ্যে আপনার এই বিজিএমই কে ভাঙতে হবে। বিজিএমই অথরিটি যারা আছে, যাদের বিল্ডিং, তাদেরকে এটা ভাঙতে বলছে। তারা যদি নিজেরা না ভাঙে, তো রাজুক যখন ভাঙবে তখন যে খরচটা হবে সেই খরচটা বিজিএমই কে দিতে হবে। আপিল বিভাগের রায়তে সেভাবেই বলা আছে। প্রায় 400 কোটি টাকা মূল্যের 18 তলা ভবনের 2,60,000 বর্গফুটের মধ্যে 1,20,000 বর্গফুট বিক্রি করেছে বিজিএমইএ। ফ্লোর মালিকদের অভিযোগ, ভবন নিয়ে পরের সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানায়নি সংগঠনটি। বিজিএমইএ ভবন ভাঙবে এটা আমরা গণমাধ্যমে এবং বিভিন্ন পেপার পত্রিকায় আমরা শুনেছি। আমরা বিজিএমইএর পক্ষ থেকে এখনো কোনো আভাস পাইনি বা কোনো ধরনের নোটিশ পাইনি। তখনকার আমাদের যে ডকুমেন্টগুলো প্লেস করা হয়েছিল সেই ডকুমেন্ট অনুযায়ী উই ওয়ার কোয়াইট ওকে যে এটা এই ল্যান্ডটা আমরা কিনতে পারি।
নতুন ভবন তৈরির জন্য এরই মধ্যে রাজধানীর বেশ কিছু জমি দেখেছে বিজিএমইএ। তবে এ নিয়ে এখনো কিছু বলতে রাজি নন সংগঠনের সভাপতি। বললে এটা নিয়ে আবার ওই যে জাস্টিস দেন দেয়, তোর মাথা একটু কোচা দেয়। এদিকে ভবন ভাঙার ব্যাপারে বিজিএমইএ কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ না নেয় প্রস্তুতি নিচ্ছে রাজউক। এক্ষেত্রে ড্যাংস ভবন ভাঙার অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানালেন রাজউক চেয়ারম্যান। আমরা যথেষ্ট সতর্ক থাকব এবং সেরকম ভাবে যেভাবে ভাঙলে কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না বা আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা করা হবে। 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর 2006 সালে ভবন উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবারে বাংলাদেশ ভারত টেস্টের খবর। হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে শেষ খবরে সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 210 রান। দিনের শুরুটা ভালো না হলেও সাকিব আর মুশফিক জুটি অপরাজিত থেকে 87 রান করে ফলোয়ান এড়ানোর আশা দেখাচ্ছেন। সাকিব 74, মুশফিক 35। এর আগে 1 উইকেটে দলীয় 41 আর তামিম 24, মুমিনুল 1 রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসে খেলতে নেমে হতাশা দেখান টাইগাররা। দিনের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল। 53 বলে 3-4-এ 25 রান করে বাঁহাতি এই ওপেনার। মুমিনুলও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র 12 রানে উমেশ যাদবের এলবিডব্লিউ শিকার হন তিনি। আর 28 রান করে আউট হন মাহমুদুল্লাহ। এরপরই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলের হাল ধরে 200 ঘরে নিয়ে যান। হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ঋদ্ধিমান সাহা 106 ও জাদেজা 60 রানে অপরাজিত থেকে 6 উইকেটে 687 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার 5 বছর পূর্ণ হল আজ। হত্যাকাণ্ডের 5 বছরেও মামলার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। বিচারের আশ্বাস দিয়ে দুজন স্বরাষ্ট্রমন্ত্রী বিদায় নিয়ে তৃতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলেও আশ্বাস ছাড়া কোনো বিচারই পায়নি হতভাগা দুই পরিবার। 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করে পুলিশ। 5 বছরে মামলা ঘুরেছে 4 জন তদন্ত কর্মকর্তার হাতে। আদালতে তারিখ পড়েছে 47 বার। তারপরেও খোলেনি সাগর রুনি হত্যা রহস্য। এই সাংবাদিক দম্পতি খুনের বিচার চেয়ে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালিত হলেও মিলেছে শুধুই আশ্বাস। এদিকে দিনটি উপলক্ষে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দীর্ঘদিন আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। রিপোর্ট করছেন এতেরামুল হক। রাজধানীর পশ্চিম রাজারবাগের বাসায় 2012 সালের এই দিনে নৃশংসভাবে খুন হন সাগর রুনি সাংবাদিক দম্পতি। দিবসটি উপলক্ষে সকালে ডিআরইউ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই হত্যার বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ জানান সাংবাদিকরা। এই ব্যর্থতা, এই দায় যেমন সরকারের, প্রশাসনের, আমি মনে করি যে এর দায় দায়িত্ব কিছুটা আমাদেরও। স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে দায়সারা ভাবে বলতে না পারে আপনাদের সামনে যে আমাদের কাছে কোনো তদন্ত নেই, কারণ উনি তো আসলে এগুলার আমি বলবো যে অভিভাবক। অভিভাবকের কাছ থেকে এভাবে দায়সারা ভাবে কোনো যখন কথা শুনি, বক্তব্য শুনি, সেটা আমাদের কাছে অনেক হতাশ করে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আইনের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার অত্যন্ত জরুরি। এই বিচার বাংলার মাটিতে হতে হবে। যদি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হয় তো বাংলাদেশের অনেক বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে। আপনাদের এত উন্নয়ন, এত কিছু ম্লান হয়ে যাচ্ছে বিচার না হওয়ার কারণে। আপনারা খুনিদেরকে সাপোর্ট, আমার মনে হয় আমরা যদি যুগপৎ চেষ্টা করি অবশ্যই বিচার একদিন হবে। এতেরামুল হক, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আছেন সহকর্মী নাজিব ফরাজি। সরাসরি তিনি সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে। নাজিব, আমরা যেমনটি দেখছিলাম রিপোর্টে যে এখনো সমাবেশ চলছে এবং সাংবাদিক নেতারা ক্ষোভ জানাচ্ছেন। এই সাগর রুনি হত্যার বিচারের জন্য আন্দোলন চলছে একের পর এক। আজকের সমাবেশ থেকে এর পরে কোনো বড় ধরনের কর্মসূচির আভাস আপনি পেয়েছেন কিনা, বা সাংবাদিক নেতারা আসলে কি বলছেন? তানি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে
এবং বিচারের দাবিতে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। এবং এই যেই সমাবেশটি চলছে, প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে সাধারণ সাংবাদিকরা ছাড়াও সাংবাদিকদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই নেতারা এখানে উপস্থিত রয়েছেন। আসলে এখানে যারাই বক্তব্য দিয়েছেন সবাই আসলে ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছেন। দুজন একেবারে দুটি বড় প্রতিষ্ঠানের দুজন সংবাদকর্মী এভাবে নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাদের খুন হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 24 ঘন্টার ভিতরে খুনের রহস্য উদ্ঘাটন করা হবে এবং 48 ঘন্টার মধ্যে খুনিদের ধরা হবে। কিন্তু সেই 24 আর 48 ঘন্টা আজকে 5 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো এই খুনের কোনো রহস্য উদ্ঘাটন করা হয়নি এবং তো এই খুনের যে মামলা হয়েছে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি এবং এই মামলার তদন্ত প্রতিবেদন নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে 46 বার সময় চাওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আসলে এখানে যে বক্তারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যে ফুটে উঠছে। তারা এই বিষয়গুলো নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার স্বার্থেই এই হত্যাকাণ্ডের বিচারটি হওয়া উচিত এবং বাংলাদেশের গোটা সাংবাদিক সমাজ ছাড়াও বাংলাদেশের যেই মানুষ রয়েছেন 16 কোটি মানুষ চান যে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক এবং এই হত্যাকাণ্ডের বিচার হোক, দোষীরা এই বিচারের আওতায় আসুক। তো এখানে যে সাংবাদিক নেতারা রয়েছেন তারা সরকারকে বলছেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা নিঃসন্দেহে রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নয় এবং যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা যখন বিচারের আওতার বাইরে রয়েছে নিঃসন্দেহে তারা আরো নতুন হত্যাকাণ্ড ঘটার সুযোগটি রাষ্ট্র তাদেরকে দিচ্ছে এবং তাদের এই হত্যাকাণ্ডটি তারা যেন এই অপরাধীদেরকে সেই সুযোগটি না দেয় সেজন্য অবিলম্বে এবং সাগর রুনির যেই সন্তান রয়েছে সেই সন্তান যেন তার বাবা মায়ের হত্যার ন্যায় বিচার পায় এবং রুনির যেই মা রয়েছেন মা যেন আর কাঁদতে না হয় তাকে তার সন্তানের বিচারের আশায় রাষ্ট্রকে সেই বিচার নিশ্চিত করার জন্য এখানে সাংবাদিক সমাজের যে নেতারা রয়েছেন তারা বারবার রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন। প্রধান নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি। এদিকে এত সময়েও সাগররুনি হত্যাকাণ্ডে প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় চিহ্নিত কোন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না বলে জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, তারা একটি উসিলা তৈরি করে দেশের অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে চায়। যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। সাগররুনির নির্মম হত্যাকাণ্ডের সুরা না হওয়ার জন্য এবং এখনো প্রকৃত দোষীদেরকে বিচারে সোপর্দ না করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি এখনো আশাবাদী যে সাগররুনির প্রকৃত খুনিরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বললেন, এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এর কোনো বাস্তবতা নেই। সকালে চট্টগ্রামের পটিয়ায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। করতে পারবে না, যা আমরা করিনি সেটা প্রমাণ করবে কেন? তখনও বলছে করাপশন কনস্পিরেসি, তা করাপশন কনস্পিরেসি, সে কনস্পিরেসি বাস্তবতা যে নেই, সেটা যে অসার, সেটা যে মিথ্যা, তার প্রমাণ বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং বাংলাদেশ শেখ হাসিনার সক্ষমতার প্রশংসা। এবারে দেখুন গেল সপ্তাহের নানা ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদীন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের রোষানলে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক হত্যার প্রতিবাদে হরতাল আর জনরোষের তোপে স্থানীয় পৌরসভা মেয়র এবং তার দুই ভাই গ্রেফতার হয়ে আদালতের নির্দেশ প্রত্যাহার করতে হবে গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার সময় দায়িত্ব পালনকারী সব পুলিশ কর্তা ব্যক্তি স্কুল শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হেঁটে কর্তাগিরি দেখিয়ে ফেঁসে গেছেন আইনি প্রক্রিয়ায় অনুসন্ধান শেষে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মান অভিমানে জড়িয়ে পড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের জিম্মি করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে দাবি আদায়ের অভিযোগে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এবার নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি, এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ফরিদপুরের নগরকান্দায় বাস পিকআপ ভ্যান সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, ঘটনাস্থলেই 13 জনের মৃত্যু। নাটোর মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত আরো 6। এবং মাদকের মহামারীতে আক্রান্ত নারায়ণগঞ্জ, প্রশাসনের তৎপরতায় থামছে না ভয়াবহতা, সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ পুলিশের। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা তানি। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন 13 জন, আহত হয়েছেন আরো 35 জন। গেল রাত 11টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গজারিয়া মোড় এলাকায় সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে এই ঘটনা ঘটে। ফরিদপুর স্টাফ রিপোর্টার জাকির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন অভি ইসলাম। হানিফ পরিবহনের বাসটি নড়াইল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 13 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো 35 জন। এই গাড়ি ওই সামনের থেকে আগুন ধরে গেছে। আগুন ধরার পরে যতটুকু সম্ভব যে কজন পাড়া গেছে সেই কজন বের করা হয়েছে। শব্দ পেয়ে আসলাম, আসার পরে দেখি আগুন জ্বলতেছে পুরা, 2-3 জনের জীবিত অবস্থায় পাইছি। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, বাকিদের মুকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত 13টা ডেড বডি শনাক্ত করতে পেরেছি যে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তো কারো পরিচয় শনাক্ত করা যায়নি। আর 10-15 জন যারা আমরা এসে যাদেরকে তাৎক্ষণিকভাবে পেয়েছি 10-15 জন হবে, ওনাদেরকে আশেপাশে হসপিটালগুলোতে পাঠিয়েছি। দুর্ঘটনায় দুটি গাড়িতেই আগুন ধরে যায় বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন। লাশগুলো সব পুরা অর্ধগলিত অবস্থায় আছে। আগুন ধরে যায়, দুটা গাড়ি যখন সংঘর্ষ হয় মুখোমুখি তখন নাকি আগুন ধরে যায়। এখানে উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম। নিহতদের মধ্যে একজন কভার্ড ভ্যানের চালক, বাকিরা সবাই যাত্রী ছিলেন। অভি ইসলাম, RTV। এদিকে মাগুরা ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6 জন। ভোরে মাগুরা যশোর মহাসড়কের মুখির ডাল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 যাত্রী মারা যান। আহত 9 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরো 2 জন। ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমারি সেতু এলাকায় একটি ট্রাক পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের 2 যাত্রী মারা যান, আহত হন আরো 7 জন। দেশের অন্যান্য স্থানের মতো মাদকের মহামারীতে আক্রান্ত বন্দর নগরী নারায়ণগঞ্জ। প্রায় পুরো শহর জুড়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে এর প্রকোপ এতই বেড়েছে যে প্রশাসনের তৎপরতায়ও থামানো যাচ্ছে না। নারায়ণগঞ্জবাসীর সমস্যা ও সমাধানের উপায় নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্ট করেছেন স্থানীয় প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপন। আজ এর প্রথম পর্ব জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি।
প্রাচ্যের ডান্ডি খ্যাত ঐতিহ্যবাহী শহর নারায়ণগঞ্জের একসময় বেশ সুনাম থাকলেও বর্তমানে নানা সমস্যায় তা প্রায় হারাতে বসেছে। বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদক, যার কালো থাবা থেকে মুক্তি পাচ্ছে না কিশোর যুবক থেকে শুরু করে পৌর বৃদ্ধ পর্যন্ত। শহরের প্রায় সব অলিতে গলিতে সহজেই মিলছে মাদকদ্রব্য। এই অবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকরা। বর্তমান অবস্থায় প্রতিটি ঘরেই মাদকাসক্ত দিন দিন এত হারে বাড়তেছে যে প্রতিটা জায়গায় প্রতিটা ঘরেই কোনো ধরনের পরিবার এখন শান্তিতে নেই। মাদক হাত বাড়ালে পাওয়া যায়। স্কুল কলেজে ছেলেমেয়েরা যে কোনো সময়ে চাইলেই তারা মাদক পেতে পারে। মাদকদ্রব্য ব্যবহারের কারণে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পরিপাকতন্ত্রের সমস্যা, ইভেন চোখের সমস্যাও অনেকে ভোগ। জেলা পুলিশের পরিসংখ্যান মতে গেল এক বছরে 2822 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে 2100টি মামলা দেওয়া হয়েছে। সঙ্গে চলছে নিয়মিত অভিযান, তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। নারায়ণগঞ্জের সমাজে রন্ধে রন্ধে এখন এটা বিস্তার লাভ করেছে, কারণ মাদক ব্যবসায়ীদের সাথে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরাও এর সাথে জড়িত, নেপথ্য শক্তি যোগান দেয় তাদেরকে। পরিস্থিতির ভয়াবহতার কথা স্বীকার করে মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযানের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিলেন জেলা পুলিশ সুপার। মাদককে নির্মূল করার জন্য সমাজে একটা আন্দোলন তৈরি করা প্রয়োজন, যার মাধ্যমে ভবিষ্যতে যেন আর মাদক সেবী সৃষ্টি না হয় এবং যারা কোনো না কোনো ভাবে মাদক সেবী হয়ে গেছে তারা যেন আবার পুনর্বাসিত হয়ে এই সমাজের স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। মাদকের করাল গ্রাস থেকে নারায়ণগঞ্জের তরুণ সমাজকে রক্ষায় জনপ্রতিনিধিরা আরো বেশি ভূমিকা রাখবে এমন স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট নেওয়া চলছে। নয়ডা, মুজাফরনগর, মথুরা, মেরঠ সহ পশ্চিম উত্তরপ্রদেশের 15 জেলার 73টি বিধানসভা আসনে এই ভোট হচ্ছে। রাজ্যের 403 আসনের ভোট হচ্ছে 7 দফায়। প্রথম দফায় 839 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন 2.5 কোটি ভোটার। লড়াইটা মূলত হচ্ছে বিজেপি ও অখিলেশ নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি কংগ্রেস জোটের মধ্যে। দারিদ্র্য ও দুর্নীতিকে সামনে রেখে বিজেপি জোর প্রচার চালিয়েছে, আর কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ইস্যু ধরে প্রচার চালায় রাহুল, অখিলেশ। বিশ্লেষকরা বলছেন, সমাজবাদী পার্টি কংগ্রেস জোটকে মোকাবেলা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 11 মার্চ জানা যাবে ভোটের ফল।